হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 21 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 21-এর 5 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছি আগের ক্লাসে। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমরা স্টার্ট করব 6-এর দাগ থেকে, অনুশীলনী 21-এর 6-এর দাগ থেকে। ঠিক আছে, চলো। তো প্রথমে 6-এর অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি, দেখো তোমাদেরকে কি বলছে। 200 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে তাদের অন্তরফল হচ্ছে 75.50 টাকা হয়। আচ্ছা, এই যে অঙ্কগুলোর মানে এখানে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে কিছু একটা ধরে নিতে হবে। মানে কি ধরে নেবো আমরা? এখানে আমরা একটি করে চল সংখ্যা ধরে নেব। তোমাদেরকে একটু বীজগণিতের ধারণা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, বীজগণিতের ধারণা মানে কি? বীজগণিত আমরা যেমন যে অঙ্ক এখন করি, আমরা সাধারণত ধ্রুবক সংখ্যা দিয়ে কাজ করি। ধ্রুবক সংখ্যা মানে কি একটু বুঝে নাও ভালো করে। ধ্রুবক সংখ্যা আর চল সংখ্যার মধ্যে পার্থক্যটা কী, ঠিক আছে, এটা ভালো করে বুঝবে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই। তো প্রথম কথা, যে সংখ্যা আমরা ব্যবহার করি 1, 2, 3, 0, 5, মানে এইসব যত সংখ্যা আছে আর কি, ঠিক আছে, যা সংখ্যাগুলো আছে আর কি, যেগুলো আমরা ব্যবহার করছি অঙ্ক করতে গেলে। তো এই সব সংখ্যাগুলোকে আমরা ধ্রুবক সংখ্যা বলি। কেন ধ্রুবক সংখ্যা বলি? এর পিছনে একটা কারণ আছে। কারণটা কি? এই সমস্ত সংখ্যাগুলোর মান কোনোদিন পরিবর্তন হয় না। মানে এদের মানের পরিবর্তন কোনোদিন হয় না, মানে সর্বদা মান সমান থাকে। মানে ব্যাপারটা স্যার বুঝলাম না। মান সমান থাকে মানে তুমি প্রত্যেকটা অঙ্কে যদি ধরো কোনো অঙ্কে 5 লিখছো, 5-এর মান 5ই থাকবে। 5 মানে যেটা বোঝো তুমি, 5টা জিনিস মানে যেটা বোঝো, মানে 5 মানে কি? 5টা, পরে 1, 2, 3, 4, 5টা। 5কে কোনোদিন 4 বলি না আমরা, বলি কি 5টা। মানে ধরো তোমাকে কোনো দিন কেউ 5 লিখতে বলো, তুমি তার জায়গায় লিখলে 4। এটা কি লিখি আমরা? যে 5কে কোনোদিন 4 লিখি বা 5কে কোনোদিন 3 লিখি না। ঠিক আছে, তার মানে এদের কি মানটা যেটা আছে, যে ভ্যালু আছে, সেই ভ্যালু কোনোদিন চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। ঠিক আছে, এই জন্য এই যে সংখ্যাগুলো আছে, এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। তো এই স্বাভাবিক সংখ্যাগুলোর মান কোনোদিন পরিবর্তন হয় না, এই জন্য এদেরকে আমরা বলি ধ্রুবক। ধ্রুবক কথার মানে হচ্ছে যা পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, যা, ঠিক আছে, পরিবর্তন হয় না, নির্দিষ্ট থাকে। ঠিক আছে, নির্দিষ্ট জিনিস একটা। তো এই ধ্রুবক সংখ্যাগুলো নিয়ে আমরা কাজ করেছি বা করছি এখন অবধি। তো বীজগণিতে আর একটা সংখ্যা আমাদের কাজে লাগে। ঠিক আছে, বীজগণিতে আর একটা সংখ্যা কাজে লাগে, যেই সংখ্যাটাকে আমরা বলে থাকি চল সংখ্যা। আচ্ছা, চল সংখ্যা জিনিসটাকে একটু বুঝে নাও। চল সংখ্যা জিনিসটা কি? দেখো, চল সংখ্যা মানে হচ্ছে যার মানের পরিবর্তন হয়। যে সমস্ত সংখ্যাগুলো আমরা ব্যবহার করি, সেখানে সংখ্যাগুলোর মানের পরিবর্তন হয়। যেমন আমি যদি ধরে নিই একটা এক্স, এটাকে বলা হয় এক্স, ওয়াই, ইংরেজির ছোটো হাতে এ, বি, এই ধরনের সংখ্যা আমরা ধরে অঙ্ক করি। ঠিক আছে, তোমাদের বইতে দেখবে ক ধরে অঙ্ক করে দেওয়া আছে, খ ধরে কিছু অঙ্ক করে দেওয়া আছে। তাহলে এইগুলো কি? এইগুলোকে আমরা ধরে নিই যে এগুলো চল সংখ্যা। ঠিক আছে, এগুলো চল সংখ্যা ধরি আমরা। কেন ধরি? কারণ হচ্ছে কোনো অঙ্কে দেখবে কয়ের মান কিছু বেরোচ্ছে, ধরো কোনো অঙ্কে 5 বেরোচ্ছে, কোনো অঙ্কে 7 বেরোচ্ছে, কোনো অঙ্কে 8 বেরোচ্ছে। তাহলে বিভিন্ন মান বেরোতে পারে, কয়ের বিভিন্ন মান বেরোতে পারে। সেম একইভাবে খ, এক্স, ওয়াই যাই ধরি না কেন, এদের মান বিভিন্ন বেরোতে পারে। ঠিক আছে, মানে নির্দিষ্ট কোনো করে মান নেই যে ক মানে এত, নির্দিষ্ট মান, এরকম কিছু ব্যাপার না। ঠিক আছে, কয়ের বিভিন্ন মান বেরোতে পারে, ক্ষয়ের বিভিন্ন মান বেরোতে পারে, এক্সের, ওয়াইয়ের, এ, বি, সি যা আছে, যেগুলোকে আমরা চল সংখ্যা ধরে নিই, তাদের মান বিভিন্ন ধরনের হয়। এই জন্য এদেরকে আমরা কি বলি? চল সংখ্যা। ঠিক আছে, বা ইংরেজিতে বলা হয় ভ্যারিয়েবল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের 21-এর আমরা এই কিছু সংখ্যা বা ক ধরতে পারি, কোনো অঙ্কে এক্স, ওয়াই যা কিছু ধরে আমরা এরকম চল সংখ্যা ধরে এগিয়ে যাব। ঠিক আছে, এই চল সংখ্যাগুলোকে ধরে কাজ করব। ঠিক আছে, তাহলে দেখবে অঙ্কগুলো করতে সুবিধা হবে। বুঝতে পেরেছ? এরকম চল সংখ্যা মানে বোঝা গেছে ধ্রুবক সংখ্যা, চল সংখ্যার মধ্যে পার্থক্য নিশ্চয়ই বোঝা গেছে, যে জিনিসটার মধ্যে পার্থক্যটা কি। ক্লিয়ার? চলো শুরু করা যাবে এর অঙ্ক।
আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো আর একটা জিনিস বলে দিচ্ছি, যেখানে আচ্ছা ঠিক আছে, অঙ্ক করতে করতে আমরা বুঝে যাবো, একবারে সব মাথায় নিয়ে লাভ নেই। দেখো প্রথমে যে অঙ্কটা দিয়েছে 6 দাগের অঙ্কটি আমি করছি। 6 দাগের অঙ্কটি দেখো, বলছে 200 টাকা আছে তোমার কাছে, 200 টাকা, ভালো করে বুঝবো, অঙ্কটা একটু বুঝে নাও। আছে কত টাকা? 200 টাকা আছে, ঠিক আছে, 200 টাকা আছে। এই 200 টাকাকে দুটো ভাগে ভাগ করতে বলছে। বলছে এমন দুটি ভাগে ভাগ করো যাদের অন্তরফল মানে বিয়োগফল কত হবে? 75.50। তাদের বিয়োগফলটা কত হবে? বিয়োগফল বলে দিয়েছে 75.50 হবে, এত টাকা হবে। এবার দেখো দুটো অংশে ভাগ করতে বলছে, মানে আমি তো জানি না যে 75কে ভাগ করতে হবে, দুটো ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। এবার আমি তো জানি না যে কত ভাগে ভাগ করা হচ্ছে বা কত ভাগে ভাগ করা হয়েছে, বইয়ে কিছু বলেও দেয়নি, ঠিক আছে। আমাকে শুধু বলছে 200কে 2 ভাগে ভাগ করো, ঠিক আছে, এমন 2 ভাগে ভাগ করো যাদের বিয়োগফলটা কত হবে? এই 75.50। তো আমি যদি ধরে নিই যে একটা ভাগ 200-র মধ্যে, ধরো আমি একটা ভাগ জানি, ধরো 200-র মধ্যে একটা ভাগ হচ্ছে 50, ঠিক আছে, 200-র মধ্যে একটা ভাগ 50, তাহলে অপর ভাগটা কী হবে? একটা ভাগ, এটা হচ্ছে একটি ভাগ, আমি ধরে নিচ্ছি, ধরো একটি ভাগ, ধরো আমি তোমাকে বলছি, ঠিক আছে, দেওয়া নেই, ধরো 50, তাহলে অপর ভাগটা কী করে পাবো? তাহলে অপর ভাগটা পাবো কী করে? অপর ভাগ পাবো কী করতে হবে আমাকে? 200 বিয়োগ 50, একটা 50 জানি, অপরটা তাহলে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো কত? 150, ঠিক আছে। তাহলে দুটো অংশ পেয়ে গেলাম বা দুটো ভাগ পেয়ে গেলাম, একটা 50 আর একটা 150, ঠিক আছে। এইভাবে আমাদের করতে হবে। তো এখানে আমি তো আমাকে বলে দেয়নি 50 বা এইসব কিছু কোনো ভাগ, তো সেই জন্যই আমরা কি করব, সেই প্রথমে বললাম যে কি চলো সংখ্যা ধরে নেবো, তাই ধরে নেবো কি, যে ধরি একটি ভাগ হলো বা একটি অংশ হলো, লিখছি যে ধরি একটি ভাগ হলো বা একটি অংশ হলো, ধরি একটি অংশ হলো ক, ঠিক আছে, আমি ক ধরে করছি, ঠিক আছে। একটি ভাগ হলো বা একটি অংশ হলো ক, তাহলে অপর ভাগটা কী করে পাবো বা অপর অংশটা কী করে পাবো? অপর অংশটা পাবো কী করে? অপর অংশটা পেতে গেলে কী করতে হবে আমাকে? আমরা কী করেছিলাম, 200 থেকে 50, মানে একটা ধরেছি, যদি 50 হতো তাহলে অপরটা 200 বিয়োগ 50 হচ্ছিলো। তাহলে এইভাবেই করবো যে একটি, তো আমরা টোটালটা কত? 200, তাহলে 200 থেকে আমরা কী করবো? একটি ভাগকে বিয়োগ করে দেবো, 200 বিয়োগ ক, ঠিক আছে। এটা লিখতে পারি আমরা এই অনুযায়ী, এখানে যেমন করেছি, বোঝা গেল। তাহলে 200 বিয়োগ ক অপর অংশ। এবার আমাকে দেখো শর্ত দিয়ে দিয়েছে একটা বইতে, তাহলে এরকম করে লিখে দেবে যে শর্তানুযায়ী, কি শর্ত দিয়ে দিয়েছে, যে দুটি যে ভাগ পেলাম বা দুটি অংশ পেলাম তাদের বিয়োগফল কত হবে? এইটা হবে। তাহলে আমরা এটা লিখব যে কি, ক বিয়োগ 200 বিয়োগ ক, ঠিক আছে, সমান কত? 75.50, ঠিক আছে। এদের বিয়োগফলটাই এটা বলে দিয়েছে, তাহলে এটার সঙ্গে এটাকে সমান করে দিয়েছি। তাহলে এই ধরনের জিনিসকে তোমাদেরকে এর আগের ক্লাসে আমরা বলেছিলাম, এর আগে মানে অনেক পুরনো ক্লাসের দিকে তোমরা যদি কন্টিনিউ যদি ক্লাস করে থাকো, সেখানে দেখতে পাবে যে কি এই ধরনের মানে সমানের বাঁ দিকে কিছু আছে, সমানের ডান দিকে কিছু আছে, তখন এটাকে আমরা কি বলে থাকি? একটি সমীকরণ বলে থাকি। কি বলে থাকি? সমীকরণ। তো এই সমীকরণকে সমাধান করব কি করে? এই সমীকরণকে সমাধান কিভাবে করব দেখো। তো দেখো আমি কীভাবে করছি ভালো করে বুঝবে। বাঁ দিকে একটা বা দেবে, ঠিক আছে, সমান দেবে না কিন্তু, বা দেবে। এখানে ক আছে, ক লিখলাম। এবার তখন একটা ব্র্যাকেট দেওয়া আছে, এই ব্র্যাকেটটাকে আমাকে ভাঙতে হবে। তো ব্র্যাকেট ভাঙতে গেলে একটা নিয়ম আছে যে কি, আমাকে চিহ্নর সঙ্গে চিহ্ন গুণ করে ব্র্যাকেট ভাঙতে হয়। চিহ্নর সঙ্গে চিহ্ন গুণ করে মানে দেখো, কোনো সংখ্যার বাঁ দিকে থাকে তার চিহ্ন। ধরো আমি একটা সংখ্যা লিখছি 5 বিয়োগ 2, ভালো করে দেখো, আমি একটা এরকম লিখলাম, এই জিনিসটা লিখলাম। আমি যদি বলি যে 5-এর চিহ্ন কি, 5-এর চিহ্ন কি, 5-এর চিহ্ন হচ্ছে এই বাঁ দিকে যেটা থাকে সেটা হচ্ছে 5-এর চিহ্ন। কিছু না থাকলে আমাদেরকে ধরে নিতে হয় যোগ চিহ্ন আছে, ঠিক আছে। আমি যদি বলি 2-এর চিহ্ন কি, তোমরা বলবে স্যার বিয়োগ চিহ্ন। 2-এর বাঁ দিকে কে আছে? বিয়োগ, ঠিক আছে। ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যারই কিন্তু চিহ্ন থাকে, যেখানে দেওয়া থাকে না সেটাকে আমরা ধরে নিই কত, যোগ চিহ্ন আছে। বোঝা গেল? এবার দেখো, এবার কি করতে হবে,
তাহলে আমি হচ্ছে ব্র্যাকেট ভাঙার সময় চিহ্নের সঙ্গে চিহ্ন গুণ করতে হবে। তো চিহ্নের গুণের ব্যাপারটা তোমাদেরকে একবার বলেছিলাম যে যোগ চিহ্নর সাথে আমরা যদি একটা যোগ চিহ্নকে গুণ করে দিই তাহলে যোগ চিহ্নই হয়, আমরা যদি যোগ চিহ্নর সঙ্গে একটা বিয়োগ চিহ্নকে গুণ করে দিই তাহলে বিয়োগ চিহ্নই হবে, এই বিয়োগ চিহ্ন হবে। আর যদি দুটো বিয়োগ চিহ্নকে গুণ করি তাহলে একটা আমরা যোগ চিহ্ন পাবো। ঠিক আছে, এইটা একটু লিখে রাখো, বা এটাকে এদিকে বিয়োগ যোগ বা যোগ বিয়োগ একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, চিহ্নের গুণটা একটু ভালো করে এটা একটু লিখে রাখো, আমরা পাশে নোট করে রাখবে। তাহলে দেখো 200-র আগে, এখানে 200-র আগে কিছু নেই মানে কি চিহ্ন আছে, একটা যোগ চিহ্ন আছে। তাহলে বিয়োগ চিহ্ন আর যোগ চিহ্ন গুণ করে কি পাবো, এই দেখো বিয়োগ আর যোগ গুণ করে বিয়োগ চিহ্ন পাবো। তাহলে এখানে কি দেবো আমরা, এখানে দেবো আমরা একটা বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ 200, ব্র্যাকেট ভাঙছি কিন্তু। হ্যাঁ, এবার এই বিয়োগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন গুণ করে কি পাবো, দেখো দুটো বিয়োগ চিহ্ন গুণ করে কি পেয়েছি আমরা, যোগ চিহ্ন পেয়েছি। তাহলে এখানে দেবো যোগ চিহ্ন, যোগ চিহ্ন ক, এই কটা বসিয়ে দিলাম, সমান চিহ্ন দিলাম, দিয়ে কত লিখবো, এই 75.50কে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এটুকু কাজ বোঝা গেছে, ক্লিয়ার? এটুকু কাজ কি করলাম বোঝা গেছে। এবার দেখো আমাকে এখান থেকে বার করতে হবে কয়ের মান, কয়ের মান বার করতে হবে। এখানে একটা ক, এখানে কিছু নেই মানে যোগ একটা ক, এখানে একটা কিছু নেই মানে কি যোগ আর একটা ক আছে। ঠিক আছে, কিছু নেই, এই যোগ, এই ক আর এই ক দুটো কী হবে, দুটো ক আছে মানে 2 ক লিখবো, যোগ করলে দুটো ককে যোগ করলে 2 ক হয়। ঠিক আছে, দুটো ক যোগ করলে 2 ক, ব্যাপারটা বুঝলেন না তো কী হয়। ধরো আমার কাছে 2 আছে যোগ 2 আছে, বা ছাড়ো এটা নয় অন্য একটা দিচ্ছি, ধরো দুটো তিন আছে। আচ্ছা, দুটো 3 আছে, তাহলে আমরা এই যোগ করলে আমরা কত লিখতে পারি, এটাকে আমি কায়দা করে একটু এটা এইরকম লিখি, ভালো করে বুঝবে। 3 আর 3 যোগ করলে 6 হয়, সবাই জানে। কিন্তু আমি এটাকে তো এইভাবে লিখতে পারি, দুটো 3 আছে বলে 2 গুণ 3। ঠিক আছে, 2 গুণ 3, তাহলে 2 গুণ 3 মানে 6, এইভাবেই তো এসছে। তাহলে এইখানে দুটো ক আছে মানে দুটো কয়ের যোগ মানে 2 গুণ ক, তো কত কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নয় যে আমরা গুণ করে একটা মান বসিয়ে দেবো, তাহলে কটা এমনি পাশে বসে আছে। তাহলে 2 ক কীভাবে হলো বোঝা গেল। তাহলে আমরা 2 গুণ 3 মানে 2 গুণ 3 তেমন 2 গুণ ক। ঠিক আছে, এইরকমভাবে হয়েছে, সমান চিহ্ন দিচ্ছি। এই যে 200টা আছে বিয়োগ 200, এখানে যে বিয়োগ 200টাকে দেখতে পাচ্ছ, এই 200টাকে আমি সমানের ওপাশে পাঠিয়ে দেবো। তো সমানের ওপাশে পাঠাতে গেলে কি হয় দেখো, এটা সমাধানের ক্ষেত্রে একটা নিয়ম যে সমানের বাঁদিকে যা থাকবে, সমানের ওপাশে গেলে বা উপাস থেকে এপাশে এলে যা চিহ্ন থাকবে মানে যা সম্পর্ক থাকবে আগের সংখ্যার সঙ্গে, সেটা বিপরীত সম্পর্ক হয়ে যাবে ওদিকে গেলে। তাহলে এদিকে বিয়োগ আছে, ওদিকে গেলে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এটা সমানের দিকে যে আছে তাকে বসিয়ে রাখো 75.50, এটা ওদিকে গেলে যোগ 200। বোঝা গেল এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে। এবার দেখো বা 2 ক সমান আমরা কি করব, এই দুটোকে যোগ করে দেবো, 200-র সঙ্গে 75.50, এটা মুছলাম এখানটা। যদি বিয়োগ করি কত পাচ্ছি দেখো, 200 ওপরে লিখলাম 0.20 আর 75.50। তোমরা দশমিকের বিয়োগ যোগ তোমাদেরকে দেখানো হয়েছে, আগের ক্লাসে আমরা দেখিয়েছি। 5 কিন্তু, হ্যাঁ, তাহলে 7 নামলো 275 হচ্ছে 275.50, এটা হচ্ছে যোগ করে। এবার দেখো 2-এর সঙ্গে ক কী আকারে আছে, গুণ আকারে আছে, আমি আগের লাইনটাই বললাম। তাহলে এই ক 2টাকে আমি ওপাশে নিয়ে যাব, গুণ আছে তার মানে ওপাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে বা ক সমান কী লিখতে পারবো, 275.50 ভাগ মানে বাই দিয়ে এরকম করে 2 লিখতে পারি আমরা, বা ভাগ চিহ্ন 2 একই ব্যাপার। তো এবার কী করবো, 2 দিয়ে এটাকে ভাগ করে দেবো, তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব। 2 দিয়ে ভাগ করছি, দেখো 275কে এইটা দিয়ে 2 দিয়ে ভাগ করলে 2 1-কে 2 হলো, 7 নামলো 2 3-এ 6, ঠিক আছে, 15 হলো, 2 7-এ 14, 1 দশমিকটা তুলে দাও এখানে, 5 নামলো 7-এ 14, 1 নামলো 0 নামলো 5-এ 10, তাহলে 137.75 বেরোচ্ছে। তাহলে এই উত্তরটা কত বেরোচ্ছে, এখানটা লিখছি দেখো 137.75। ঠিক আছে, 137.75। তাহলে ক কি ধরেছিলাম, কত, এই যে ক ধরেছিলাম একটি অংশ হচ্ছে ক, তাহলে একটি অংশের উত্তর পেয়ে গেলাম 137.75। তাহলে একটি অংশ আমরা কত পেয়ে গেলাম, 137.75
7 5, ঠিক আছে। তাহলে অপর অংশটা বার করে ফেলতে হবে, 200 থেকে কটাকে বিয়োগ করে দেবো, কয়ের মান জানি, তাহলে অপর অংশটা এখানে কী করবো, 200 বিয়োগ ক মানে 137.75। তো 200 থেকে এটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে এখানে হয়ে যাবে, এখানটা করছি বিয়োগটাকে দেখো, তাহলে 200.00 137.75 বিয়োগ করলে কত হচ্ছে, 5 10, সাথে থেকে 1, 7 থেকে 8, 8 কত 10, 2 10, সাথে থেকে 1, 7 থেকে 8, 2 10, সাথে থেকে 1, 3 থেকে 4, 4 কত 10, 6 10, সাথে থেকে 1, তাহলে 62.25 হচ্ছে, এটা 62.25, ঠিক আছে। তাহলে দুটো অঙ্কের দুটো উত্তর, এইখানে একটা, দুটি অংশ পেয়ে গেলাম। তো এই দুটি অংশের বিয়োগফল কত, এইটা, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দুটো অংশের বিয়োগফল এটা, আমরা কিভাবে চলো সংখ্যার সাহায্য নিয়ে দেখো অঙ্কের উত্তরটাকে মিলিয়ে দিলাম, ঠিক আছে। তো একটু বোঝার চেষ্টা করো, দরকার হলে রিপিট করে ভিডিওটা দেখো, ভালো করে একটু বোঝো ঠান্ডা মাথায়, তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সোজা লাগবে। অঙ্ক কিন্তু জটিল নয়, ফার্স্ট টাইম দেখলে একটু কেমন লাগবে, তারপর আস্তে আস্তে যখন সেটাকে প্র্যাকটিস করবে, বোঝার চেষ্টা করবে, তখন কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও ভালো করে। তাহলে এই গেল আমাদের 6 দাগের অঙ্ক। তো এরপরে আসবো 7 দাগের অঙ্ক, তো এটা মুছলাম। আচ্ছা, এরপরে আসবো আমরা 7 দাগের অঙ্কটিতে, যে কোনো সংখ্যাকে তার 0.25 অংশ বাড়ালে 75 হয়। তাহলে আমাকে সংখ্যাটা কত সেটা জানতে চেয়েছে। তো আমি এখানেও কী করবো, সেই চলো সংখ্যায় একটা ধরে নেব, কোনো সংখ্যাকে ধরি সংখ্যাটি সমান ক, ঠিক আছে, ধরি সংখ্যাটি সমান ক, এটা করে নেব, যে ধরি সংখ্যাটি সমান ক, ঠিক আছে, ক ধরে নিচ্ছে সংখ্যাটি, জানি না সংখ্যাটি কত, সেই জন্যই ক ধরে নিয়েছি। তো এবার দেখো শর্ত কী দিয়েছে, যে কোনো সংখ্যাকে, আমি শর্তানুযায়ী বলে লিখছি, শর্তানুযায়ী, শর্ত যেটা বলেছে সেই অনুযায়ী লিখছি, কোনো সংখ্যা, কোনো সংখ্যাটা কত, ক। এবার দেখো কোনো সংখ্যাকে তার 0.25 অংশ বাড়ালে, বাড়াচ্ছি মানে কি করতে হবে, যোগ করছি, বাড়ছে, বাড়লে কি হয়, যোগ হয়, যোগ করছি, কত বাড়ছে, তার মানে কি সংখ্যাটার কত অংশ, 0.25 অংশ বাড়ছে, বাড়লে সেটা কার সঙ্গে সমান হবে, 75 সঙ্গে সমান হচ্ছে, বাড়লে কত হচ্ছে, 75 হচ্ছে। এই দেখো এইটা হয়ে গেল আমাদের একটা সমীকরণ। তো এটাকে কি করতে হবে, সমাধান করতে হবে। তো কিভাবে সমাধান করব, দেখো খুব সহজ ব্যাপার। তো এই ক যেমন আছে লিখবো, বা লিখে ক যেমন আছে লিখলাম, যোগ 25-এর সঙ্গে ক গুণ করলে কত হবে, 25-এর সঙ্গে ক গুণ করলে 25 ক হচ্ছে। আর এই যে দশমিকটা, এখানে একটা দশমিক ছিল 25-এর আগে, এটা তুলে দিলে কত হবে, নিচে আমি এখানে দশমিকটা লিখছি না, তাহলে দশমিক তুলে দিলে কত হবে, 100 হবে, কারণ দুটোর পর দশমিক ছিল বলে নিচে একটা, নিচে একের পিছনে দুটো শূন্য হয়েছে, ঠিক আছে। এটা হলো 25-এর সঙ্গে ক গুণ করে 25 ক, আর দশমিক দুটোর পর দশমিক ছিল বলে নিচে একের পিছনে দুটো শূন্য, ঠিক আছে, এটা 75 হলো। এবার দেখো, বা এখানে কয়ের তলায় কিছু নেই মানে কি আছে, একটা 1 আছে, তাহলে আমার লসাগু যদি নিই, তাহলে 100 লসাগু হবে, তাহলে 1 দিয়ে 100-কে ভাগ করলে 100ই হচ্ছে, 100-র সঙ্গে ক গুণ করলে কত হবে, 100 ক, যোগ 100 দিয়ে 100-কে ভাগ করলে কত হয়, 1, 1-এর সঙ্গে 25 ক গুণ করলে 25 কই হবে, সমান 75, বোঝা গেল। বা এই 100 ক আর 25 ককে যদি যোগ করি তাহলে কত হবে, 125 ক, নিচে হচ্ছে তোমার 100, সমান 75, ঠিক আছে, সমান 75। এই 75 তলার কিছু নেই মানে 1। তো এক্ষেত্রে কি করব, দেখো এক্ষেত্রে আমাকে ককে বার করতে হবে, কয়ের মান বার করতে হবে। যখন কোনো সমীকরণ কিছু বাই কিছু বাঁ দিকে, ডান দিকে কিছু বাই কিছু থাকে, এরকম ধরনের যখন এসে যায়, তখন আমরা কি করি, কোণাকুণি গুণ করে দিই, এর সঙ্গে এর, এর সঙ্গে এর, ঠিক আছে, এরকম কোণাকুণি গুণ করে দিই। তো যদি কোণাকুণি গুণ করি কী হবে দেখা যাক, বা 125 কয়ের সঙ্গে 1 গুণ করলে 125 কই হবে, কারণ 1-এর সঙ্গে যাই গুণ করব সেটাই হয়, সমান, আর 100-র সঙ্গে 75 গুণ করতে হবে, তাহলে 100 গুণ 75, ঠিক আছে, আমি গুণ আকারে লিখে রাখছি, সুবিধা হবে দেখো করতে। বা ক সমান কি লিখতে পারবো বলো তো, আচ্ছা এই দিকটা করছি, এখানটা, বা ক সমান কি লিখতে পারি, ভালো করে বুঝবে। এই যে 125-এর কয়ের মধ্যে সম্পর্ক কি, গুণ আকারে আছে, তাহলে 125-কে ওপরে পাঠাতে চাইলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে চলো ভাগ করে দিই। দেখো এই দিকে কত পড়ে আছে, আমি আগে লিখছি যে 100
গুণ 75, আর নিচে দেখো এটা ভাগ হয়ে যাচ্ছে মানে 125টা নিচে চলে আসবে। বোঝা গেল? ভাগ হলো 125, তাহলে কাটাকুটি যদি করি 5 15 75, তাই তো। আর এটা কত হবে? 5 25 125। এবার দেখো 25 4 100, ঠিক আছে। 4 15 কত হয়? 60 হচ্ছে। তাহলে বা কয়ের মান কত বেরোচ্ছে? 60। বোঝা গেল? তাহলে নির্ণয় সংখ্যাটি কত? নির্ণয় সংখ্যাটি হচ্ছে 60। এটাই আনসার আসবে এখানে তোমাদের, ঠিক আছে। তো 7 দাগের যে অঙ্কটি আছে এইভাবে সলভ করতে হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিনা একবার দেখে নাও, আশা করছি বুঝতে পারবে। তো এবারে আসবো আমরা 8 দাগের অঙ্কটিতে। চলো 8 দাগের অঙ্কটি কি বলছে দেখা যাক। বলছে আমি একটি সম্পত্তির 0.4 অংশ কিনলাম এবং আমার অংশের 2/5 অংশ, তুমি একটি সম্পত্তির 0.4 অংশ কিনে নিয়েছো, ঠিক আছে। সম্পত্তির 0.4 অংশ কিনেছো, আর তারপর কেনার পর তোমার কাছে যেই 0.4 অংশটা আছে তার থেকে আবার 0.25 অংশ তুমি বিক্রি করে দিয়েছো। তো বিক্রি করে তুমি কত টাকা পেয়েছো? 2000 টাকা পেয়েছো। তো একই হারে সমগ্র সম্পত্তির মূল্য কত নির্ণয় করি, ঠিক আছে। সমগ্র সম্পত্তির মূল্য কত নির্ণয় করতে বলেছে। তো এটা কী করে করবো? এই অঙ্কটার ক্ষেত্রে আমরা 1 ধরে নিতে পারি, এই ধরনের অঙ্কে 1 ধরা যেতেই পারে। তো এই ক্ষেত্রে আমরা কী করবো? ধরি সমগ্র সম্পত্তির মূল্য 1 অংশ ধরে নিচ্ছি। ধরি সমগ্র সম্পত্তির মূল্য সমান 1 অংশ, ঠিক আছে। 1 অংশ ধরে নিলাম। এবার দেখো যে আমি কিনলাম কত অংশ? 0.4 অংশ। আমি তাহলে কিনলাম, এটা লিখছি দেখো, আমি কিনলাম 0.4 অংশ, এত অংশ সম্পত্তি তুমি কিনেছো, ঠিক আছে। মোট যে সম্পত্তি তার 0.4 অংশ তুমি কিনে ফেলেছো। তো আমার অংশের 2.5 অংশ বিক্রি করলাম, ঠিক আছে। তাহলে কতটা বিক্রি করলাম? তাহলে কতটা সম্পত্তি থেকে বিক্রি করলাম বার করি। বিক্রি করলাম সমান, তোমার সম্পত্তি কত? 0.4, তার মানে গুণ করতে হবে 25 অংশ, 0.25 অংশ বিক্রি করলাম, ঠিক আছে। তার মানে এইটা মানে কত অংশ সেটাকে আমি বার করে ফেলছি প্রথমে। দেখো তো এই দশমিক দুটো যদি তুলে দিই নিচে কত হবে? 10 এর পিছনে একটা শূন্য, একটার পর দশমিক, এখানে হচ্ছে 1 এর পিছনে 2টো শূন্য। তো এবার কাটাকুটি যদি আমি করি এটা কাটাকুটি যদি করা যায় তাহলে কি হচ্ছে দেখো, 25 4 100, এই 4 কাটলো, ঠিক আছে। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে আমার এখানে উপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচে একটা 10 আছে। তাহলে এটা কত হচ্ছে? তাহলে একটার পর দশমিক হবে, তাহলে 0.1 অংশ। তাহলে তুমি কতটা বিক্রি করেছো? 0.1 অংশ সম্পত্তি বিক্রি করেছো। কত মূল্যে? 2000 টাকা মূল্যে। তাহলে এত অংশের মূল্য সমান আমরা লিখতে পারি কত? 2000 টাকা, তাই তো। তাহলে শর্তানুযায়ী বলে লিখবে, শর্তানুযায়ী কি লিখব? যে 0.1 অংশের মূল্য সমান কত? 2000 টাকা। 2000 টাকা। তাহলে আমার সমগ্র সম্পত্তির মূল্য 1 অংশ ছিল, তাহলে 1 অংশের মূল্য কত হবে? তাহলে 2000 ভাগ 0.1। এবার দেখো এই দশমিকটা যদি তুলে দিই উপরে একটা 10 হবে, তাহলে 1 দিয়ে যদি এটা আছে উপরটা গুণ করলে কত হচ্ছে? 2 এর পিছনে 4টে শূন্য হচ্ছে, দেখো 4টে শূন্য, নিচে হচ্ছে আমার কত? 1 আছে। তাহলে 1 দিয়ে যাই ভাগ করবো সেটাই হবে। তাহলে 2 এর পিছনে 1 2 3 4টে শূন্য, অর্থাৎ 20,000 টাকা। তাহলে সমগ্র সম্পত্তির মূল্য কত পেলাম? 20,000 টাকা। এটাই হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে। এইভাবে কিন্তু করতে হবে 8 দাগের যে অঙ্কটি আছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিনা দেখে নাও। চলো এবার আসবো আমরা 9 দাগের অঙ্ক। এটা বোঝা গেছে নিশ্চয়ই।
নয়ের দাগের অঙ্কটা কিভাবে করব দেখো, যে বলছে রাম যদুকে তার টাকার 0.65 অংশ দিল। রামের যা টাকা ছিল তার 0.65 অংশ কাকে দিল? যদুকে দিল। যদি সে তার টাকার 0.8 অংশ দিত তাহলে যদু 1500 টাকা বেশি পেত। তাহলে রামের কত টাকা ছিল? এটাও এক ধরে করা যাবে, করো। এটা হচ্ছে তোমার কত অঙ্ক? 9 অঙ্ক। ধরি রামের মোট টাকা সমান, রামের মোট টাকা সমান 1 অংশ। ঠিক আছে, এটা 1 অংশ ধরে নিলাম। রামের মোট কত টাকা আছে? 1 অংশ টাকা আছে। এবার দেখো সে যদুকে কত টাকা দেয়। যদুকে প্রথমে দিয়েছে, যদুকে দেয় সমান দশমিক, মানে তার হচ্ছে 1 অংশ, তার মোট টাকা 1, 1-এর সঙ্গে 0.65 যদি গুণ করি এটাই হবে, তাহলে 0.65 অংশ। তাহলে এত টাকা সে কী করলো? যদুকে দেয়। ঠিক আছে, কিন্তু সে যদি 0.8 টাকা দিত তাহলে বলছে 1500 টাকা বেশি পেত। ঠিক আছে, 1500 টাকা বেশি পেত। মানে আমি তোমাকে একটা ব্যাপার বলছি, এটাকে একটু ভালো করে বোঝো, তাহলে আমরা এখান থেকে শর্তটা জেনে নিয়ে সমীকরণটা বানিয়ে ফেলতে পারবো। কীভাবে? ধরো একটি সম্পত্তি, আমার একটি সম্পত্তি তোমাকে 50 টাকায় বিক্রি করেছি। ঠিক আছে, প্রথমে আমি কী করেছি, আমার একটি সম্পত্তি তোমাকে 50 টাকায় বিক্রি করেছি, কিন্তু যদি 50 টাকায় না বিক্রি করে 70 টাকায় বিক্রি করতাম তাহলে আমি 20 টাকা বেশি পেতাম। তাহলে আমি 20 টাকা বেশি পেতাম। ঠিক আছে, তো এটাকে যদি আমরা একটা সমীকরণ আকারে সাজাতে চাই তাহলে কী হবে? 20 টাকা বেশি কীভাবে বার করলাম? তাহলে 70 বিয়োগ 50 সমান 20, তবেই তোমার একটা সমীকরণ আকারে আসবে যে আমার একটি সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা তোমাকে 50 টাকায় বিক্রি করেছি। ঠিক আছে, কিন্তু 50 টাকায় না বিক্রি করে আমি যদি 70 টাকায় বিক্রি করতাম তাহলে 20 টাকা আমি বেশি পেতাম। তাহলে আমরা এটা কীভাবে বার করব? 70 বিয়োগ 50 সমান 20, এটা লিখতে পারি। তেমন এইখানের ব্যাপারটাও সেম একই গল্প, যে যদুকে সে এত টাকা দেয়, কিন্তু সে যদি এই টাকা না দিয়ে 0.8 অংশ দিত তাহলে সে কত টাকা বেশি পেত? 1500 টাকা। তাহলে এবার শর্তানুযায়ী বলে লিখে দাও। শর্তানুযায়ী তাহলে আমরা লিখতে পারবো কি? বেশি কোনটা? 0.8 বিয়োগ কত? 0.65 অংশ সমান কত টাকা? 1500 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সমীকরণ। তাহলে এখান থেকে আমরা 1 অংশের মানকে বার করে নেব। ঠিক আছে, এই গল্পটা বুঝতে পারলে এখানটা বুঝতে পারবে কীভাবে করলাম ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এবার দেখো 0.8 থেকে 0.65কে বিয়োগ করতে হবে। তাহলে 0.8, একটা শূন্য নিয়ে নিচ্ছে এখানে, 0.65, 5 কত 10, 5 10, 7 থেকে 1, 6 থেকে 7, 7 কত 8, তাহলে 0.15 হচ্ছে। তাহলে এটা 0.15 অংশ সমান হচ্ছে 1500। ঠিক আছে, এত টাকা। তাহলে 1 অংশ সমান কত লিখতে পারি? 1500 বাই 0.15 হবে এটা। তাহলে এটা যদি দশমিকটা তুলে দিই উপরে একটা 100 হবে, কারণ কেন? 1-এর পিছন দুটোর পর দশমিক ছিল, সেই জন্য 1-এর পিছনে দুটো শূন্য হয়েছে। এবার এটাকে কাটাকুটি যদি করি, এই 15 1-কে 15 আর দুটো শূন্য বসবে এখানে। ঠিক আছে, তাহলে দুটো 100কে যদি আমি গুণ করে দিই, 1-এর পিছনে 4টে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে 10,000 টাকা। তাহলে রামের মোট কত টাকা ছিল? 10,000 টাকা ছিল। এটাই হচ্ছে 9 অঙ্ক। আর এই অঙ্কটা তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে। দেখো সোজা অঙ্ক, একটুও জটিলতা কিন্তু নেই অঙ্কটার মধ্যে। ক্লিয়ার? 9 অঙ্কটা বুঝতে পারলে কিনা দেখে নাও একবার। ঠিক আছে, আশা হচ্ছে বোঝা গেছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক, ভিডিও বেশি লম্বা করবো না। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।